সবচেয়ে বড় ড্রব্যাক যেটা দুইজনের ইশতেহারই আছে, এবার আমি আসলটায় আসি। সবচেয়ে বড় ড্রব্যাক যেটা দুইজনের ইশতেহারই আছে সেটা হচ্ছে কেউই ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল অ্যাক্ট নিয়ে কথা বলেনি, যেটা 2018 সালে লাস্ট আপডেট হয়েছিল। এবং বাংলাদেশের স্পোর্টসের সবচেয়ে বড় সমস্যা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল অ্যাক্ট। এবং এই যে অদ্ভুত সব আপনার এবং এই স্পোর্টস কাউন্সিল অ্যাক্ট যদি না বদলায়, মানে এখানে দুই দলেরই কিচ্ছু করা দরকার ছিল না, শুধু যদি একটা জিনিস লিখে দিত যে আমরা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল অ্যাক্ট যুগোপযোগী করব, তাহলেই কিন্তু ইশতেহার এত বড় লাগে না। হ্যাঁ, কিছু জিনিসপত্র আপনি অর্নামেন্টস দিতে পারেন, দিলে আর কি ভালো হয়, তাহলে দেখতে মানুষজন বুঝবে, কারণ অনেকে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল একটা বুঝে না। আমাদের বাংলাদেশে মানে ক্রিয়াকে উঠতেই দেয় না এই ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল অ্যাক্ট। তার কারণ হচ্ছে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল অ্যাক্টে লেখা আছে যে নাম্বার 1, আপনার স্পোর্টস কাউন্সিল মানে পুরোটা তো আপনার চালায় হচ্ছে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল। এইটার যে চেয়ারম্যান হবে সে সরকার থেকে আসবে। নর্মালি যেটা হয়, ক্রীড়া যে প্রতিমন্ত্রী সেই ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের চেয়ারম্যান হয়ে যায়। তো এখানে আপনার দলীয় প্রভাব তো চলে আসলো। আপনি যদি দলের কাউকে দিলেন, যেটা কিনা আজ পর্যন্ত ছিল, কতবারে তো পাপন সাহেব ছিল, তো উনি তো আওয়ামী লীগেরই ছিল। তো এখন এই ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের আবার অ্যাক্টের মধ্যে আছে যে প্রত্যেকটা ফেডারেশনের প্রেসিডেন্ট ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল সিলেক্ট করবে। এবার দলীয় বা দলীয়করণ আপনি সব ফেডারেশনে ছড়াই দিলেন। এই জায়গায় যদি দলীয় প্রভাব, তাহলে অনেক উদার হইতো মানে আপনার জবাবদিহিতা কোনো জায়গায় থাকলো না। মানে আপনার এই একটা জায়গায় মানে আপনার যেটা করলো, এখানে একটা হিস্ট্রিও আছে, হিস্ট্রিতে আসি, খুব মজার একটা হিস্ট্রি। সেটা হচ্ছে এনএসসিতে ফার্স্ট লিখেই দেওয়া আছে যে চেয়ারম্যান হবে মানে সরকার থেকে, ক্রীড়া মন্ত্রণালয় থেকে বা যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে এনএসসি চেয়ারম্যানকে সে সিলেক্ট করবে। তো ওইখানে যাকে সিলেক্ট করলো ওইখানেই তো একটা দলীয় প্রভাব হয়ে গেল। আবার এই মানে এনএসসি চেয়ারম্যান ঠিক করবে প্রত্যেকটা ফেডারেশনের প্রেসিডেন্ট কে হবে, সেখানে কিন্তু দলীয় প্রভাব আবারও হয়ে গেল। এখন বাংলাদেশ 2008 সালে ফিফা থেকে ব্যান খাইছিল, ঠিক আছে? ফিফা থেকে ব্যান খাওয়ার পরে এর আগে আরেকবার বোধহয় ব্যান, হ্যাঁ, কিন্তু 2008 সালেরটা খুবই প্রমিনেন্ট, মানে রিসেন্ট টাইমসে, এবং যেটার কারণে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল অ্যাক্ট 2018 হয়েছে, তার আগে 1974 ছিল। 91 সালে মাঝখানে একবার হচ্ছে আপনার অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল, কিন্তু ওই অ্যামেন্ডমেন্ট খুব একটা বেশি এফেক্টিভ ছিল না। বাট 2018 সালে চেঞ্জ করতে হয়েছে। কারণটা বলি, 2008 সালে ফিফা থেকে ব্যান খেলো, কারণ হচ্ছে সরকার এসে হস্তক্ষেপ করলো, কমিটি বিএফএফ এর ভেঙে দিল। পরে যখন ব্যান খেলো, পরবর্তীতে নতুন করে কনস্টিটিউশন লেখা হলো, এবং সবসময় দেখবেন যে বিএফএফ এর ইলেকশনের আগে সবাই যখন গঠনতন্ত্র চায় 2008 সালে সাইন করা, সালাউদ্দিন সাহেবের সাইন করা থাকে। তো ওই সময় এসে কনস্টিটিউশন হলো, সব কিছু হলো, ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশন হলো ডিএসএ থেকে বা আলাদা করে, ডিএফএ হলো, হ্যাঁ ডিএফএ হলো, এবং তখন ইলেকশন করে ওই যে শুরু হলো বিএফএফ, ওইখান থেকে বিএফএফ প্রফেশনাল এরিনাতে ঢুকলো আর কি, ফিফার নিয়ম অনুযায়ী। এরপরে এসে তখন এই যে আপনার 1991 সালের যে স্পোর্টস কাউন্সিল অ্যাক্ট ছিল, তো সেখানে ছিল সব প্রেসিডেন্ট তো ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল দিবে। তাহলে বিএফএফের তো আপনি প্রেসিডেন্ট দিতে পারছেন না, কারণ ওটা তো ইলেকশন করে হচ্ছে। তাহলে এখন কী করতে হবে? এখন ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট করতে হবে, কারণ ওটাকে তো মানে সামঞ্জস্য রাখতে হবে। তখন এসে একটা ক্লজ নাম্বার 20 না 22 দিল যে যদি কোনো ফেডারেশনের নিজস্ব গঠনতন্ত্র থাকে, সেই গঠনতন্ত্র অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচিত হবে। সেইটা একমাত্র এটা জাস্ট ফিফার চোখ রাঙানির জন্য, ফিফাকে কাভার দেওয়ার জন্য জাস্ট এই ক্লজটা এটা অ্যাড করা হলো। ওইটার থ্রু দিয়ে এখন পর্যন্ত বিএফএফ আর হস্তক্ষেপ করতে পারে না। কিন্তু এবার ক্রিকেটের নির্বাচন যেভাবে হলো, ক্রিকেটে আপনি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের 2জন পরিচালক স্ট্রেট ঢুকে প্রেসিডেন্ট হয়ে গেল, যেটা কিন্তু আগে কখনো হয়নি। তো এটাও তো সেই গভর্নমেন্টের হস্তক্ষেপ ছিল। তা আপনি যেইখানে দেখেন দলীয় হস্তক্ষেপ তো থাকছেই। তো এখানে আপনার একমাত্র উপায় কি, আপনি স্পোর্টসে যদি আসলেই জীবনে কোনোদিন উন্নতি চান বাংলাদেশে হোক, আপনাকে সবার আগে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল অ্যাক্ট 18 অ্যামেন্ডমেন্ট করতে হবে, এবং বলতে হবে প্রত্যেকটা ফেডারেশনের নিজস্ব ইলেকশন হবে, এবং নিজস্ব ইলেকশন থেকেই তারা যারা নির্বাচিত হয়ে আসবে আমরা সরকার। হ্যাঁ, কিন্তু এখানে কোশ্চেন থাকতে পারে যে আপনি সবগুলো ফেডারেশনকে একা একা ছেড়ে দিলেন, তারা কি প্রপারলি ম্যানেজ করতে পারবে ফেডারেশনগুলোকে? তাহলে এখানে সরকারের ইনভলভমেন্টটা কি হবে? সরকারের ইনভলভমেন্টটা হবে দিন শেষে হায়েস্ট অথরিটি তো এখানে সরকার। সরকার যদি না চায় কোনো ফেডারেশনও কিন্তু থাকতে পারবে না। আপনি যদি রেকগনাইজ না করেন কোনো ফেডারেশনকে, তাহলে কিন্তু সেই ফেডারেশন বিলুপ্ত হয়ে যাবে। তো সরকারের হাতে ওই এক্সট্রিম ক্ষমতাটাই থাকতে হবে, ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের হাতে ওই এক্সট্রিম অবজারভেশন ক্ষমতা থাকতে হবে। আপনি ইমপ্লিমেন্টেশনে গেলে হবে না, আপনাকে অবজারভেশন ক্ষমতার মধ্যে থাকতে হবে যে তুমি কাজ ঠিক মতন করতেছো কিনা।
তুমি তোমার হিসাব ঠিক মতন দিচ্ছ কিনা। তাহলে যে জিনিসটা হবে তখন এই আয় ব্যয়ের হিসাবগুলো ঠিক হওয়া শুরু করবে, অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা বাড়বে। এবং এখানে হবে কি যে তুমি যদি আজকে প্রপারলি ফেডারেশন না চালাও, তুমি ইন্টারন্যাশনাল খেলা খেলতে আমরা তোমার জিও দিব না, তাইলেই দেখবেন সব ফেডারেশন সোজা। আপনি যদি জিও না দেন, কোনো ফেডারেশনে বিদেশ সফর হবে না। তো যেইখানে আপনার ক্ষমতা দেখান, আপনি সেখানে ক্ষমতা হাতে রাখেন। ক্ষমতা কিন্তু দুই এক জায়গায় থাকলে, সরকারের কাছে দুই এক জায়গায় ক্ষমতা থাকলে কিন্তু হয়ে গেল। এবং আপনি বলবেন যে তোমাকে এইগুলো পয়েন্টস আছে, এই পয়েন্টসগুলোকে হচ্ছে বছরের মধ্যে কমপ্লিট করতে হবে, আদারওয়াইজ আমরা তোমাকে ন্যাশনালি রেকগনাইজ করবো না। অটোমেটিক ফেডারেশন সব সোজা হয়ে যাবে। কিন্তু ওই যে আপনি আপনার দলীয় লোক প্রেসিডেন্টে বসায় রাখছেন, আপনার কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল অ্যাক্টের থ্রুতে সবাই ফসকে যাচ্ছে, যার কারণে দিন শেষে স্পোর্টসের কিছুই হচ্ছে না।